একসময় ইটের মতো মোবাইল ফোনের জগতে একটি ব্র্যান্ডই তাদের সকলের উপর রাজত্ব করত। সেই সময় ছিল যখন নোকিয়া উদ্ভাবন, নির্ভরযোগ্যতা এবং যোগাযোগের ভবিষ্যতের সমার্থক। কিন্তু মোবাইল ফোন জগতের এই বিশাল কোম্পানিটি কিভাবে এত উঁচুতে উঠেছিল এবং কেন এত নিচে নেমে গেল, আজ আমরা আপনাকে নোকিয়ার ইতিহাসের নাটকীয় উত্থান পতনের মধ্য দিয়ে একটি যাত্রায় নিয়ে যাব। তবে সাবধানে থাকুন, আপনার পছন্দগুলি এই গল্পের গতিপথ পরিবর্তন করতে পারে। 1865 সালে একটি পাল্প মিল হিসেবে প্রতিষ্ঠিত নোকিয়া একটি বিশ্বব্যাপী কোম্পানি যা ভোক্তা ইলেকট্রনিক, তথ্য প্রযুক্তি এবং টেলিযোগাযোগে বিশেষজ্ঞ। যদিও কোম্পানির আসল উৎপত্তি পিরকানমার টাম্পের জেলায়, নোকিয়ার প্রাথমিক অফিসগুলি হেলসিঙ্কি মেট্রোপলিটন এলাকার ফিনল্যান্ডের এসপিউতে অবস্থিত। নোকিয়ার উৎপত্তি সম্ভবত 1865 সালে, যখন খনি প্রকৌশলী ফ্রেডরিক এরিস্টম ফিনিশ শহরে টাম্পেরের কাছে ট্যামারকস্কি র্যাপিডসের তীরে একটি পাল্প মিল তৈরি করেছিলেন। 1922 সালে বর্তমানে স্বাধীন ফিনল্যান্ডে নোকিয়া অ্যাব ফিনিশ রাবার ওয়ার্ক এবং ক্যাপিলেটেদাস এর সাথে একটি অংশীদারিত্বে প্রবেশ করে, যা এখন পোল্যান্ডের নেতৃত্বে যৌথভাবে প্রতিষ্ঠিত। 1930-এর দশকে বিদ্যুৎ সরবরাহের সুবিধা গ্রহণের জন্য নোকিয়া অঞ্চলে স্থানান্তরিত হওয়ার পর রাবার কোম্পানিটি দ্রুত বৃদ্ধি পায় এবং শীঘ্রই কেবল কোম্পানিটিও তা করে। 1960-এর দশকে সোভিয়েত ইউনিয়নের সাথে ফিনল্যান্ডের বাণিজ্য চুক্তির পর নোকিয়া সোভিয়েত বাজারে প্রবেশ করতে শুরু করে। কোম্পানিটি দ্রুত তার বাণিজ্য অফারগুলিকে বৈচিত্র্যময় করে তোলে, যার মধ্যে অন্যান্য পণ্যের মধ্যে স্বয়ংক্রিয় টেলিফোন এক্সচেঞ্জ এবং রোবোটিক্স অন্তর্ভুক্ত ছিল। 1970-এর দশকের শেষের দিকে সোভিয়েত ইউনিয়ন নোকিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে আবির্ভূত হয়, যা যথেষ্ট মুনাফা অর্জন করে। 1980-র দশকে মার্কিন সরকার সোভিয়েত ইউনিয়নে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের মতো উচ্চ প্রযুক্তির সম্ভাব্য রপ্তানি সম্পর্কে ক্রমশ উদ্বিগ্ন হয়ে ওঠে। এই উদ্বেগের কারণে 1987 সালে ফিনল্যান্ড বহুপাক্ষিক রপ্তানি নিয়ন্ত্রণ সমন্বয় কমিটিতে যোগ দেয়। 1977 সালে কাজি কাইরামো সিইওর ভূমিকা গ্রহণ করেন এবং কোম্পানির কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন আনেন। এই সময়কালে ফিনল্যান্ডকে ক্রমবর্ধমানভাবে নর্ডিক জাপান হিসেবে উল্লেখ করা হতো। কাইরামোর নির্দেশনায় নোকিয়া বেশ কয়েকটি অধিগ্রহণের মাধ্যমে তার পোর্টফোলিও সম্প্রসারিত করে, যার মধ্যে রয়েছে 1984 সালে টেলিভিশন নির্মাতা সালোরা অধিগ্রহণ, 1985 সালে সুইডিশ ইলেকট্রনিক্স এবং কম্পিউটার কোম্পানি লাক্সার এবি অধিগ্রহণ এবং 1987 সালে ফরাসি টেলিভিশন প্রযোজক ওশেনিক অধিগ্রহণ। ফলস্বরূপ নোকিয়া ইউরোপের তৃতীয় বৃহত্তম টেলিভিশন নির্মাতা হিসেবে আবির্ভূত হয়, কেবল ফিলিপস এবং থমসনের পরে। 1996 সালে টেলিভিশন বিভাগের সমাপ্তি পর্যন্ত প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলি ব্যবহারে ছিল। 1 এপ্রিল 1988 সালে নোকিয়া এরিকসনের ইনফরমেশন সিস্টেমস বিভাগ অধিগ্রহণ করে, যার মূল উৎস ছিল সুইডিশ নির্মাতা সাবের ডেটা সাব কম্পিউটার বিভাগ, যা তার বিমান এবং অটোমোবিলের জন্য পরিচিত। এরিকসন ইনফরমেশন সিস্টেমস এরিকসন ব্র্যান্ডের অধীনে আলফাস্কোপ টার্মিনাল, টাইপরাইটার, মিনি কম্পিউটার এবং আইবিএম সামঞ্জস্যপূর্ণ পিসি তৈরি করত। নোকিয়ার ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাথে একীভূত হওয়ার ফলে, যা 1981 সাল থেকে মাইক্রোমিকো নামে বিভিন্ন ধরনের ব্যক্তিগত কম্পিউটার সরবরাহ করে আসছিল, নোকিয়া ডেটা নামটি প্রতিষ্ঠার দিকে পরিচালিত করে। 1979 সালে প্রতিষ্ঠিত মোবাইল রেডিও টেলিফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান মোবিরাকে নোকিয়া অধিগ্রহণ করে, যা সেলোরা ওইয়ের সাথে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল, যা তাদের ভবিষ্যতের মোবাইল ফোন কার্যক্রমের ভিত্তি তৈরি করেছিল। 1981 সালে মোবিরা নর্ডিক মোবাইল টেলিফোন এনএমটি পরিষেবা চালু করে, যা বিশ্বের প্রথম আন্তর্জাতিক সেলুলার নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক রোমিং সুবিধা প্রদানকারী প্রথম পরিষেবা হিসেবে স্বীকৃত। পরের বছর মোবিরা সেনেটর কার ফোন প্রকাশ করে, যা মোবাইল ফোন বাজারে নোকিয়ার প্রবেশকে চিহ্নিত করে। সেই সময় কোম্পানির মোবাইল ফোন উৎপাদনে খুব একটা আগ্রহ ছিল না। তারা এই ধরনের ডিভাইসগুলিকে জেমস বন্ডের গ্যাজেটের মতো মনে করত, অবাস্তবভাবে উন্নত এবং বিশেষায়িত। এই অধিগ্রহণের পর নোকিয়ার আয় $2.7 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
মোবিরা সিনেটের পর নোকিয়ার প্রথম সম্পূর্ণ পোর্টেবল মোবাইল ফোন ছিল মোবিরা সিটেমন 900, যা 1987 সালে চালু হয়েছিল। 1980-র দশকে নোকিয়া জিএসএম মোবাইল স্ট্যান্ডার্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সিমেন্সের সাথে সহযোগিতা করে। প্রথম জিএসএম নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে, যা পরবর্তীতে নোকিয়া সিমেন্স নেটওয়ার্কে রূপান্তরিত হয়। 1991 সালের 1 জুলাই ফিনিশ প্রধানমন্ত্রী হ্যারি হোলক্যারি প্রথম জিএসএম কল করেছিলেন, যেখানে নোকিয়া দ্বারা তৈরি এবং রেডিও লিনজা দ্বারা পরিচালিত 900 মেগাহার্টজ ব্যান্ড নেটওয়ার্কে নোকিয়া প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। 1992 সালের নভেম্বরে নোকিয়া 1011 মুক্তি পায়, যা এটিকে বাণিজ্যিক ব্যবহারের জন্য উপলব্ধ প্রথম জিএসএম মোবাইল ফোন হিসেবে চিহ্নিত করে। 1998 সালের অক্টোবরে নোকিয়া মোটরোলাকে ছাড়িয়ে শীর্ষস্থানীয় মোবাইল ফোন ব্র্যান্ডে পরিণত হয় এবং ডিসেম্বরের মধ্যে এটি তার 10 কোটিতম মোবাইল ফোন তৈরি করে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী মোটরোলা এবং এরিকসনের তুলনায় নোকিয়ার সাফল্যের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল যুব বাজার এবং ফ্যাশন সচেতন গ্রাহকদের কাছে আবেদন করার ক্ষমতা। এটি বিশেষ করে নোকিয়া 5110 এবং 3210 মডেলের ক্ষেত্রে স্পষ্ট ছিল, যেখানে এক্সপ্রেস অন নামে পরিচিত বিভিন্ন ধরনের রঙিন এবং বিনিময়যোগ্য ব্যাক কভার সরবরাহ করা হয়েছিল। উল্লেখযোগ্যভাবে 1992 সালে সুইস ঘড়ি নির্মাতা সোয়াচ দ্বারা প্রবর্তিত প্রথম ফ্যাশন ফোনগুলির মধ্যে একটি নোকিয়ার 101 মডেল দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। অতিরিক্তভাবে কোম্পানিটি ভারতু বিভাগ প্রতিষ্ঠা করে, যা বিলাসবহুল মোবাইল ডিভাইস তৈরিতে মনোনিবেশ করে। 1998 সালের মধ্যে নোকিয়া মোবাইল ফোনের ক্ষেত্রে বিশ্ব নেতা হয়ে ওঠে, মূলত নোকিয়া 3310-র জন্য, যা স্থায়িত্ব এবং দীর্ঘ ব্যাটারি লাইফের প্রতীক হয়ে ওঠে। উদ্ভাবনের উপর মনোযোগ দিয়ে নোকিয়া স্মার্টফোনের যুগে নেতৃত্ব দেয়। 2000 সালে নোকিয়া 9210 কমিউনিকেটর প্রকাশ করে, যা তার সময়ের চেয়ে এগিয়ে ছিল, কিন্তু নোকিয়া কেবল ফোনের বাইরে তার মনোযোগ সরিয়ে প্রযুক্তি, সফটওয়্যার এবং এমনকি টেলিযোগাযোগ অবকাঠামোতে ডুব দিতে শুরু করে। 1996 সালের এপ্রিলে নোকিয়া ঘোষণা করে যে তাদের 447XV এবং 447K মনিটরে প্রথমবারের মতো স্টিরিও স্পিকার এবং একটি সাব উফার রয়েছে। 1999 সালের মে মাসে কোম্পানিটি তাদের প্রাথমিক ওয়্যারলেস ল্যান পণ্য চালু করে। 2000 সালের জানুয়ারিতে ভিউজনিক ব্যক্তিগত কম্পিউটারের ডিসপ্লে তৈরির জন্য নোকিয়া ডিসপ্লে প্রোডাক্টস কিনে নেয়